কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র হিন্দু মন্দির। এটি ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম এবং তন্ত্র সাধকদের কাছে এক বিশেষ তীর্থক্ষেত্র। এটি এমন একটি মন্দির যেখানে আর্য সম্প্রদায়ের বিশ্বাস এবং অনুশীলন অনার্য সম্প্রদায়ের সাথে মিলে যায়। আজ এই পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, এছাড়া অনলাইনে স্লট কিভাবে বুক করবেন, সবটাই। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আজ জুন মাসের 10 তারিখ 2025। আমি এখন আছি কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে। জাস্ট একটা জার্নি করে এলাম। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমার সরাইঘাট এক্সপ্রেসের জার্নি। এবার এখান থেকে যাব কামাখ্যা মন্দিরের আশেপাশে কোনো একটা হোটেলে, যেখানে আমি থাকবো আর কালকে দর্শন করব। আমার এর আগে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই এখান থেকে যাওয়ার। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি। ওই দিক থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পথ, আর ওই দিকে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারটা। আচ্ছা, এখানে বিভিন্ন অটো টোটো গাড়িও আছে। যেহেতু আমি একা, সেই জন্য ভাড়াটা হয়তো গায়েও লাগবে, আরও 2-1 জন হলে অতটা গায়ে লাগতো না। আচ্ছা, আমি বের হই, তারপর দেখা যাক। এখন প্রায় 9:40 বাজে। আমি একজন দাদাকে পেয়ে গেছি এই কামাখ্যা স্টেশনের বাইরে থেকে। একটা অটো নিয়ে নিয়েছি। এখান থেকে মন্দিরের ওপর 7 কিলোমিটার। আমি অটোটাই পুরো নিয়ে নিয়েছি। এখান থেকে ভাড়া হচ্ছে 300 টাকা। তো দাদাকে বললাম আমি একটু একা আছি, একটু কম টম করলে না, বলে সে দেখা যাবে। চলুন। আর গেটটা, নিচে যে গেটটা, ওটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার এখান থেকে। দেখুন, আমি কামাখ্যা মন্দিরে ঠিক ওঠার যে গেটটা, তার সামনেই দাঁড়িয়ে আছি। এখানে 2-3টে ইনফরমেশন আমি দিয়ে দিই। আমি তো অটো বুক করেছি, আমি অটো করে চলে যাব। আপনারা যদি আসেন, এখানে 3টে উপায় পাবেন। একটা সরকারি বাস পাবেন, সেটা ওই 20 টাকা মতন ভাড়া নেবে, আপনাকে মন্দিরের সামনে নিয়ে যাবে। আর একটা আছে গাড়ি পাবেন, যেমন মারুতি ওমনি টাইপের গাড়ি পাবেন। ওগুলো হচ্ছে শেয়ারে নিয়ে যাবেন 30 টাকা করে পার হেড। আর স্কুটি বা বাইকও পেয়ে যাবেন। এটা মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে নেবে, আপনাকে সরাসরি ওপরে পৌঁছে দেবেন। সব রকম ব্যবস্থাই আছে এখানে, আরে কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে চলে আসবেন, বিভিন্ন উপায়ে বা বিভিন্ন যানবাহনের উপায়ে আপনারা ওপরে চলে যেতে পারেন। চলুন আমি যাই দাদার সঙ্গে। এখন ঘড়িতে বাজে 9:49। আমি কামাখ্যা স্টেশন থেকে বেরিয়েছিলাম ওই 9:40 নাগাদ। 10টা বাজে আমি চলে এসেছি একদম কামাখ্যা মন্দির যে গেট আছে তার সামনেই। এই দেখুন, এই অঞ্চলটা হচ্ছে এরকম। এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে, এখানে বিভিন্ন তথ্য পেয়ে যেতে পারেন। অনেক খোঁজার পর একটা রুম পাওয়া গেছে। এটা এসি রুম। এটা আমার থেকে নিয়েছে ওই 1200 টাকা মতন। আর নন এসি বলছিল ওই 800 টাকা। প্রচণ্ড, দেখুন আমার এই অবস্থা খুঁজতে খুঁজতে। হ্যাঁ, তো আমি এসি নিয়েছি। ঝাঁথা অবস্থা, দেখুন গেঞ্জিটা পুরো। যাই হোক, এই রুমটা একটু এলোমেলো হওয়ার আগে একটু দেখাই। অলরেডি এলোমেলো হয়ে গেছে। এটা একটা ডাবল বেড, ওখানে এসি আছে, এদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে। এখানে ছোট্ট একটা কাওয়ার্ড আছে, টিভি আছে। আর এই রুমটা স্পেসিয়াস, কিন্তু দুজনের জন্য একদম ঠিকঠাক স্পেস আছে। ওই দিকে গিয়ে খুঁজছিলাম, ওগুলো 2500-3000 টাকা সব এসি রুম বলছে যাতায়াত। আর মন্দিরের কাছাকাছি নন এসি রুমই বলছে 1500 টাকা। এটা সেখানে এসি রুম 1200 টাকা আমি কম পেয়েছি। এখান থেকে 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে, কিন্তু মন্দিরের কাছে একদম কাছাকাছি নয়। আমার হাঁটায় আমি দেখলাম নামতে লাগলো ওই 3-3.5 মিনিট মতন, আর যেতে হয়তো একটু বেশি লাগবে, 5 মিনিট মতন লাগবে। তো ঠিক আছে, একবার বা দুবারই তো হাঁটবো, সারাক্ষণ তো বারবার হাঁটবো না। ঠিক আছে। আর একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুমটা বেশ বড়। দেখুন, এই বেসিন আছে, মিরর আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজারের কোনো ব্যবস্থা নেই, এক্সস্ট আছে। যাক, ঠিক আছে। আর তবু একবার বাইরে থেকে আপনাদের হোটেলটা দিতে হবে। এদের আরও অনেকগুলো হোটেল আছে, ওম রিজেন্সি, ওম দরবার, আর এটা ওম নিবাস। আমি ওম নিবাসে আছি। ওম রিজেন্সি যেটা, সেটা হচ্ছে প্রায় 2000 টাকার উপরে বলছিল। আর ওম দরবারে ওই 2200 টাকা এসি রুম বলছিল। দেখ, আমি ফ্রেশ হইনি। তারপর এদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইচ্ছা হলে আপনারা ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যে হোটেলে আছি এই হচ্ছে ওম নিবাস, এই তাদের কন্ট্যাক্ট নাম্বার। এইটা হচ্ছে পুরো হোটেলটা। আমি এই ফ্লোরটা, তার উপরের ফ্লোরটাতে রয়েছি, ওই দিকের রুমটা। এখান থেকে মন্দির খুব কাছেই, মানে হেঁটেই 5 থেকে 6 মিনিট লাগবে। এদিকে নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে কামাখ্যা মন্দির যাওয়ার, সেই নতুন রাস্তার উপরেই। আচ্ছা, যেটা হচ্ছে আমি এখন বেরোচ্ছি, বেরিয়ে আগে লাঞ্চ করব।
দেখুন আমি যে হোটেল আছে তাদের আরেকটা হোটেল আছে ওম রিজেন্সি, ঠিক আছে, কামাখ্যা মাধ্যমিক স্কুল আছে তার ঠিক পাশেই। আর আমার হোটেলটা ঠিক এইখান থেকে একটুখানি, আর এই দিকে গেলে মন্দির সোজা। তাহলে মোটামুটি আপনারা এখানে এসে কোন কোন হোটেলে থাকতে পারেন সেটা একটা দিশা দেওয়ার চেষ্টা করলাম। দেখুন এখানে হোটেল মন্দিরের কাছাকাছি অনেকই আছে, কিন্তু সেগুলো কতটা পছন্দ হবে সেটা তর্কের বিষয়। আচ্ছা, আমি প্রায় 1-1.5 মিনিট হেঁটে এখানে চলে এলাম। তাদের আরেকটা হোটেল আছে ওম দরবার, এই দেখুন এনাদেরই হোটেল। এখানে রেটটা একটু বেশি। আর ওই যে মন্দির, ওই যে হচ্ছে মন্দির, আর ওই যে বাস স্ট্যান্ড, এখানে বাসগুলো দাঁড়ায়। আর এখানে আসলে মনে রাখবেন এখানে হোটেলের চেক আউট টাইমিং হচ্ছে 12টা, আর চেক ইন টাইমিং হচ্ছে দুপুর 2টো। এবার আমি একা ছিলাম, হোটেল খালি ছিল বলে আমাকে 11টায় ঢুকতে দিয়েছে, সাধারণত দেয় না। দেখুন এটা একটা চক মতন আছে, এই চকে কিন্তু এই হোটেলটা আমি জিজ্ঞেস করেছিলাম, এসি রুম 2500 টাকা বলেছিল, তাই জন্য আমি নিইনি। আর রুমটা আমার অতটা পছন্দ হয়নি, তার কারণ রুমটা একটু ছোটো। আর এই যে আমাকে রুমটা দিয়েছে এসি রুম, ঠিক আছে, একটু হাঁটলেও 1-1.5 মিনিট হাঁটাটা কোনো কষ্টের না। আর এই যে যেখানে দাঁড়িয়েছি এখান থেকে কিন্তু বাসগুলো চলে, এই এসি বাস, ব্যাটারি চালিত বাসগুলো এখানে এসে দাঁড়ায়। ইনফরমেশান দিচ্ছি, দিতেই থাকবো, তার আগে লাঞ্চটা সেরে নিই, দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়। এই হচ্ছে মন্দিরের দিক, এদিকে পরে যাব আমি। এখানে হোটেল আছে, কিন্তু এই হোটেলগুলোর রেট অনেক বেশি। মানে আমি যে রুমে আছি নন এসি প্রায় এখানে চাইছে 1500 টাকা 1600 টাকা এরকম, আর অর্ধেক খালিও নেই। এই মঙ্গল মূর্তি শুনলাম ভালো, দেখা যাক এখানে খাওয়া যাক। সেদিন দুপুরে লাঞ্চ করেছিলাম অন্নপূর্ণা হোটেল থেকে। এখানে কিন্তু বলে রাখা ভালো, সব হোটেলেই ভেজ খাবার পাওয়া যায়। সেদিন আমার খরচ হয়েছিল 100 টাকা। আচ্ছা, আমি লাঞ্চ করলাম। লাঞ্চ সম্বন্ধে দুটো কথা বলে নিন। সেটা হচ্ছে লাঞ্চটা ভালোই, যেটা ভালো লেগেছে আমার, ডালটা বেশ ভালো হয়েছে, আর রাজমাটা বেশ ভালো, আর বাদ বাকি ঠিক আছে। আর সবচেয়ে ভাতের চালটা দারুণ, খুব ভালো। আর দাদাদের ব্যবহারও খুব ভালো, বারবার করে সে জিজ্ঞেস করছেন লাগবে কিনা। আমি তো নিইনি, আমি শুধু ডালটাই একবার নিয়েছিলাম। এরপরে আমি অন্নপূর্ণা বলে যে হোটেলটা সেটাতে খেলাম, এর পাশে একটা আছে মঙ্গল মূর্তি, পাশাপাশি দুটো। আমার মনে হচ্ছে এই দুটোতেই সবচেয়ে বেশি ভিড়, সবাই দেখতে পাচ্ছি এখানেই আসছে। আর এখানে আরও হোটেল আছে বা ইত্যাদি আছে, সেখানে কিন্তু অত ভিড় নেই, যত ভিড় কিন্তু এই দুটোতে। তো আমি অন্নপূর্ণা মঙ্গল মূর্তি ভেবেছিলাম যাবো, আমি ঢুকে পড়েছি অন্নপূর্ণা। একসাথে এমন লাগবে না, বোঝা যাচ্ছে না কোনটা। তো আমি হতাশ নই, এখানে খাওয়া দাওয়া করে ভালোই লেগেছে। সেদিন লাঞ্চ করার পর সোজা চলে যাই হোটেলে, ক্লান্ত শরীরকে বিশ্রাম দিই। এবং শুধু তাই নয়, সেদিন ডিনারও আমি করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি। তার কারণ এরপরেই জানতে পারবেন। সেদিন রাত 2টো নাগাদ আমি ঘুম থেকে উঠে রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে, স্পেশাল লাইনের কুপন সংগ্রহ করার জন্য। পৌঁছে দেখি আমারও আগে আরও 60 জন লাইন দিয়ে রয়েছে। ঘড়িতে বাজে এখন সকাল 4:30, মন্দিরের গেট খুলে গেছে। পেছনে লাইনটা পড়েছে প্রায় 200-250 হচ্ছে, তার থেকে বেশি ছাড়িয়ে গেছে। 200 জনকে আপাতত এই স্লটে দর্শনের জন্য কুপন দেওয়া হবে। আমি এইখান থেকে নিয়েছি এই প্রসাদ ইত্যাদি, এখানে জুতো রাখতে পেরেছি। আর ঠিক মন্দিরের সামনেই এখানে। এখন বাজে 4:36, আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি। যেটা বলার সেটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি কুপন সংগ্রহ করার জন্য। সেই কুপন দেবে হচ্ছে 5:30টার দিকে। একবার দেখাই আপনাদের সামনে লাইন কেমন পড়েছে। দেখুন, বলেছিলাম যে 60 জনের মধ্যে আছে বা 100 জনের মধ্যে আছি, মনে হচ্ছে 100 জন পেরিয়ে এসেছি। আরও কিছু মানুষ প্রবেশ করেছে। যাই হোক, আর এই হচ্ছে মূল মন্দির চত্বর। পেছনে দেখুন লাইনটা কোথায়, অনেক দূর, সেই গেটের পার হয়ে গেছে। ঘড়িতে বাজে 6:16, 6টার সময় কাউন্টার ওপেন হয়েছে। আমি পৌঁছে গেছি একদম কাউন্টারের কাছাকাছি। ভিড় মোটামুটি চোখে পড়ার মতন, এবং যেটা হচ্ছে লাইনে কোনো সিরিয়ালি মেনটেন হচ্ছে না, যে পাচ্ছে ঢোকার চেষ্টা করছে। অনেক লোক রুখে দিচ্ছে, যারা অনেকক্ষণ ধরে আছে, প্রায় আমার মতনই, দুটো বা আমার আগে থেকেও আছে, একটা থেকেও লাইন দিয়েছে তারা, ভিআইপি লাইনে। আর একবার আপনার দেখায় জেনারেল লাইনটা, ওপরে জেনারেল লাইনে। আমার কুপন কালেকশন হয়ে গেছে, দেখুন আমি ধরতে পারছি না, এই যে কুপন কালেকশন হয়ে গেছে। আমাদের একটা জায়গায় বসানো, সেটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত, 10 বছরের নিচে কোনো বাচ্চাদের কিন্তু টিকিট লাগবে না।
একজন পার্সন একটাই টিকিট কাটতে পারবেন, দুটো নয়। অর্থাৎ যারা টিকিট কাটবে তাদেরও লাইনে দাঁড়াতে হবে কিন্তু। আর আমাদের যারা যেরকম লাইন ছিলাম সিরিয়ালি, সেই লাইন অনুযায়ী এখানে চেয়ারে বসতে দিয়েছে, পরপর শিডিউল সেই অনুযায়ী হবে। আর এই যে রুমটাতে বসতে দিয়েছে এটা কিন্তু এয়ার কন্ডিশন। কামাখ্যা মন্দিরে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে দেবীর কোনো প্রচলিত মূর্তি নেই। এর পরিবর্তে একটি ভূগর্ভস্থ গুহায় একটি প্রায় 10 ইঞ্চি গভীর যোনির আকৃতির শিলাখণ্ড পূজিত হয়। এই শিলাখণ্ড থেকে একটি প্রাকৃতিক প্রস্রবণের জল সর্বদা নির্গত হয়। এটি জীবনের ধারাবাহিকতা, সৃষ্টি এবং প্রজনন শক্তির প্রতীক। হিন্দু পুরাণ অনুসারে এখানে দেবী সতীর যোনি ছিন্ন হয়ে পড়েছিল, যা একে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচী তিথিতে বিশ্বাস করা হয় যে দেবী কামাখ্যা রজস্বালা হন। এই সময় মন্দিরের গর্ভগৃহে থাকা শিলাখণ্ড থেকে গাঢ় গৌরিক রঙের জল প্রবাহিত হয় এবং মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্র নদের জলও লালচে হয়ে যায় বলে মনে করা হয়। অম্বুবাচীর সময় 3 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এই সময় দেবীর পূজা হয় না। দ্বার বন্ধ হওয়ায় আগে শিলাখণ্ডের চারপাশে নতুন বস্ত্র বিছিয়ে রাখা হয়, যা পরে লাল হয়ে যায়। এই লাল বস্ত্রখণ্ড ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এই বস্ত্র ধারণ করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস। অম্বুবাচীর সময় মন্দির প্রাঙ্গণে বিশাল মেলার আয়োজন করা হয়, যেখানে দূর দূরান্ত থেকে ভক্ত, সাধু ও সন্ন্যাসীরা এখানে আসেন। এই মন্দিরের কিছু অন্যান্য বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করা যাক। 10 মহাবিদ্যার মন্দির। কামাখ্যা মন্দির চত্বরে 10 মহাবিদ্যার যেমন ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী এবং কমলা ইহাদের পৃথক মন্দির রয়েছে। এর মধ্যে ত্রিপুরাশ্বরী, মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন। ঘড়িতে বাজে 9:30, একদম ডট 9:30। আমি পুজো দিয়ে এসেছি। আমার একটু আগেই হয়ে গেছিলো। আমি এদিকে মন্দির বিভিন্ন মন্দির দর্শন করছিলাম, তারপর দিয়া জ্বালালাম, ধূপকাঠি দিলাম। 9:15 নাগাদ আমার হয়ে গেছে। ভালো করে পুজো করতে পেরেছি, কিন্তু পুজো ভগবানকে ছোঁয়ানোটা খানিকের সময়, মানে আমার মধ্যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড। যাই হোক, বহুদিনের একটা ইচ্ছা পূরণ হলো। এখন যেটা আছে, আমার সঙ্গে যেগুলো দিয়েছে এগুলো ডালাটা যার দোকান থেকে নিয়েছি, তার কাছে যাবো, একটা প্যাকেট দেবো। প্রসাদটা এই হাফ নারকেল যেটা আছে সেটা আমি নিয়ে যাবো, ওরা কেটা বার্তা দিয়ে দেবো। ভিড় চোখে পড়ার মতন। আমি যে পুজো দিয়েছি কামাখ্যা মন্দিরে, তার একটু এক্সপিরিয়েন্স বা কী দেখলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি 1 সপ্তাহ আগে চেষ্টা করেছিলাম অনলাইনে বুকিং করার, পাইনি। জাস্ট 5 মিনিটের মধ্যে স্লট বুকিং হয়ে গেছিলো। অগত্যা আমাকে এখানে এসে স্লট নিতে হয়। তার জন্য আমি কি করি, রাত 2টো থেকে 2-2:30 থেকে আমি এখানে লাইন দিই। 500 টাকার যে লাইনটা আছে সেটার জন্য, যে স্পেশাল কুপনের লাইনটা আছে। কেননা দেখি জেনারেল লাইন অলরেডি তখন 600 জন হয়ে গেছে। তো আমি লাইন দিই প্রায় 60-70 জনের পরে, তখন এসে রাত্রি 2:30 দিকে। মন্দিরের প্রাঙ্গণের যে প্রধান ফটক সেটা খুলে দিয়েছিল ওই 5টা নাগাদ, সাধারণত মানে 5:30, কিন্তু আজকে 5টার সময় খুলে দিয়েছিল। তো আমরা গিয়ে আবার লাইনে দাঁড়ালাম, সেটা হচ্ছে কুপন কালেক্ট করার জন্য। কুপন দেওয়া শুরু করে 6টা থেকে। সেটা কালেক্ট করলাম, করে আমাদের একটা রুমের মধ্যে বসালো। সেই রুমের মধ্যে, ওটা এসি রুম ছিল। যাই হোক, সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আস্তে আস্তে করে আমাদের একটা মানে কি বলবো, র্যাম্পের মধ্যে ঢোকানো হলো, যেটা উপরে শেড দেওয়া আছে, সেটাও এসি। শীততাপ নিয়ন্ত্রণ। একদিকে ছিল জেনারেল যারা লাইন ছিল, আর আমরা মধ্যিখানে একটা খাঁচা মতন ছিল, দুটো লাইনকে ডিভাইড করা ছিল। তো সেখান থেকে আস্তে 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 করে, তাও সেখানে প্রায় 1 ঘন্টা খানেকের উপরে লাগলো। গিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহ অনেকটা গুহার মতন, গম্বুজ আকৃতির,
ভেতরে মতন 9টা মতন পিলার আছে। আর যেটা দেখলাম সেখানে হচ্ছে সোনার সিংহাসনে কামাখ্যা দেবী যে কামেশ্বরী রূপে এবং কামেশ্বর মানে ভগবান শিব সেখানে পূজিত হন। তারপর আসল যে গর্ভগৃহ যেখানটা একটু অন্ধকার মতন, সেখানটা আলো সেরকম নেই। হ্যাঁ, তো সেখানে গেলাম। আমার সময় লেগেছে পুজো দিতে ওই 9টা 15 নাগাদ আমি বেরিয়েছি। বেরিয়ে আরও কিছুক্ষণ মন্দির চত্বরে ছিলাম। তো এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। বেশ সময় লেগেছে, হাতে সময় নিয়ে আসবেন যদি পুজো দিতে আসেন। আর এছাড়াও আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে, সেটা হচ্ছে জেনারেল লাইন এবং এই 501 টাকা লাইন ছাড়াও আরেকটা ব্যাপার আছে, লাইনের ব্যাপার আছে। সেটা বুঝতে পারছেন তো, মানে সেটা মানে আরও বেশি পরিমাণ উপঢৌকন দিয়ে টাকা খরচা করে সেই লাইনে আপনাকে দিতে হবে। কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল কোনো লাইন নয়, অফিসিয়াল কোনো ব্যবস্থা নয়। কিন্তু আপনারা এবার বুঝে নিন কীভাবে এখানে আপনি অনলাইনে টিকিট বুক করবেন, বা আমি চেষ্টা করেছিলাম সেটা একবার দেখে নিন। গুগলে প্রথমে সার্চ করবেন মা কামাখ্যা দেবালয়া। সার্চ রেজাল্টে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে প্রবেশ করবেন। যদি আপনি নিউ ইউজার হন তাহলে আপনার নাম, ফোন নাম্বার ইত্যাদি বিস্তারিত দিয়ে সাইন আপ করতে হবে। লগ ইন করার জন্য ফোন নাম্বার এবং ওটিপি দিতে হবে। লগ ইন করার পর ডেট চুজ করতে হবে, সেখান থেকে স্লট চুজ করতে হবে। সেখানে আপনারা দুটো স্লট পাবেন, একটা মর্নিং স্লট, একটি ইভিনিং স্লট। মর্নিং স্লটের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 11:30। ইভিনিং স্লটের টাইম হচ্ছে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। স্লট চুজ করার পর আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে এবং কনফার্মেশন রিসিপ্ট আপনার ইমেল আইডিতে চলে আসবে। অবশ্যই যখন মন্দিরে যাবেন তখন সেই রিসিপ্টটার একটি প্রিন্ট আউট সঙ্গে করে নিয়ে যাবেন। অবশ্যই নেবেন নিজের গভর্নমেন্ট আইডি। মন্দিরে পুজো দেওয়ার পর সোজা চলে আসি ব্রেকফাস্ট করতে। সেদিনের ব্রেকফাস্ট করেছিলাম মঙ্গল মূর্তিতে। নিয়েছিলাম ছোলে বাটুরে, যার স্বাদ ছিল একদম টপ ক্লাস। ব্রেকফাস্ট করার পর মনে পড়ল কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করা আরও বাকি। চলুন সেইগুলো শেয়ার করে নিই। এই চক থেকে যে রাস্তাটা বাঁদিকে ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে মন্দিরের রাস্তা। এখানে এলে দুটো জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে নিঃশুল্ক জুতো রাখার জায়গা। আমি বলবো এখানে রাখতে না, এখান থেকে মন্দির বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে। আর তার ঠিক উল্টো দিকে আছে দেখুন পাবলিক টয়লেট। এই যে যাই হোক এগিয়ে যাই। আর একটা জিনিস হচ্ছে এখানে একটু স্ক্যাম হয়, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে নো অ্যাডমিশন উইথ শু, দেখুন জায়গায় জায়গায় বোর্ড লেখা আছে যে আপনি জুতো পরে প্রবেশ করতে পারবেন না। এগুলো কিন্তু বিভিন্ন দোকান থেকে লেখা আছে, মোটেও না। আপনাদের যেখানে বলবো সেখানে জুতো রাখবেন, পূজার জিনিসপত্র সেই সব জিনিস দোকান থেকে নেবেন। যা আমি ওই দিক থেকে এলাম, এদিকে প্রবেশ করছে, সোজা গেলে মন্দির এদিকে। আচ্ছা, এটা দেখুন অন্ন সেবা কুপন কালেকশন সেন্টার, এইটা ঠিক আছে। এখানে কুপন দেওয়া হয় 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত, ফ্রি অফ কস্ট। আর খাওয়া দাওয়া শুরু হয় ওই 12:30 নাগাদ। এখানে আপনি জুতো রাখার জায়গা পাবেন এখানে, আর কুপন দেবেন হচ্ছে এই জায়গা থেকে। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থাও আছে। আচ্ছা, আপনাদের যে পরিষেবাটা দেখালাম এই মুহূর্তে, যে যারা হয়তো হাঁটাচলা করতে সক্ষম নয় তারা এইরকম চেয়ারের দ্বারা আর লোকের দ্বারা পরিবাহিত হয়ে ওপরে যেতে পারবেন, মন্দিরে পৌঁছতে পারবেন। এমনি কোনো শুল্ক নেই, কিন্তু ওনারা বলছেন যারা খুশি হয়ে যা দিতে চায় আমরা নিয়ে নিই। দেখুন কামাখ্যা মন্দিরের যে গেস্ট হাউস আছে তার যে রেট চার্ট রুমের, সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রেট চার্ট। যেমন ধরুন ডাবল বেড এসির ভাড়া হচ্ছে 1500 টাকা, আর নন এসি হচ্ছে 700 টাকা, যেখানে 3জন পার্সেন্ট সর্বোচ্চ অকুপাই করতে পারবেন। এসির ক্ষেত্রে 2জন সর্বোচ্চ অকুপাই করতে পারবে। অনলাইনে কোনো বুকিং হয় না, আর চেকিং টাইম 12টায়, চেক আউটও 12টায়। এই ক্যান্টিনের সুবিধা আছে এরকম। ওনাদের পেমেন্টের অপশান হচ্ছে ক্যাশ এবং ফোনপে, দুটোই করতে পারবেন। এই হচ্ছে ওনাদের গেস্ট হাউস। এই কোনো রকম অনলাইন বা ফোন দ্বারা বুকিং করা হয় না, স্পট বুকিং হয়। এই ঠিক এই যে মন্দির, মন্দিরের এই সাইডে চলে আসবেন, বা মূল গেট থেকে, মূল গেটে না ঢুকে ডান পাশ দিয়ে চলে আসবেন, বাঁ পাশ দিয়ে সরি। আপনারা এখানে আসলে জিওর ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবেন এই চত্বরে। এখানে আপনার ফোন নাম্বার আর ওটিপি দিতে হবে।
তাহলে লগ ইন করলেই হয়ে যাবে। দেখুন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, আমি রাত্রি 12টা পর্যন্ত 11টা বেজে 59 পর্যন্ত আমি এই নেট অ্যাক্সেস করতে পারবো। দেখুন আমি দাঁড়িয়ে আছি যে কামাখ্যা মন্দির আছে তার মেন চকে। এই জায়গাটা ঠিক এরকম, এইখানে গাড়ি পার্কিং আছে যেগুলো হচ্ছে পার্সোনাল কার পার্কিং, এগুলো সব হোটেল চারদিকে, এগুলো হোটেল, এগুলো রেট বিভিন্ন আছে, 1500, 2000, 1200, আপনি যখন ফেস্টিভ্যাল টাইমে আসবেন তখন কিন্তু বাড়বে। আচ্ছা, এই দিক দিয়ে সোজা চলে গেলে বাস স্ট্যান্ড, জাস্ট 2 মিনিটও লাগবে না এখান থেকে। আচ্ছা, এইদিকে সব হচ্ছে আপনি পুজোর যেসব দ্রব্যাদি লাগে সেইগুলো পেয়ে যাবেন। আর আমি দাঁড়িয়ে আছি যে ইউকো ব্যাংকের এটিএম আছে তার ঠিক ওপরে, এখানে একটা লকার সিস্টেম আছে নিঃশুল্ক। এই দেখুন লকার রুম, আর এই হচ্ছে লকার, এখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন। আমার ব্যাগটা রাখলাম, লেগে আমার ফোন নাম্বার দিয়েছি, এখানে রেজিস্টারে সই করেছি, ওনারা লকার নাম্বার দিয়ে দেবেন, করে তালা মেরে চাবিটা নিয়ে যাব। এই হচ্ছে लॉकर सिस्टम एखाने। ये कितने बजे से देता है? टाइमिंग क्या है लॉकर का? ऑफिस सुबह 7 बजे खुलता है, शाम को 7 बजे तक। और सुबह 7 शाम को 7। আচ্ছা, যেটা ওনাদের কথা হলো সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ওনারা পরিষেবা দিয়ে থাকেন। আর আরেকবার বলছি, বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল আছে, এই বরাবর চলে গেলে পাবেন। কিন্তু এই পাশাপাশি যে হোটেলগুলো রেট একটু বেশি, তুলনামূলকভাবে আমার কোয়ালিটি অতটা ভালো লাগেনি। এই দিকে যেগুলো আছে সেগুলোর কোয়ালিটি ভালো, রেটটা তুলনামূলক কম। একটু এই তো 4-5 মিনিট হেঁটে বাস স্ট্যান্ড থেকে একটু ডান দিক বাঁ দিক যাবেন এইদিকে। এরকমই কতগুলো হোটেলের ফোন নাম্বারও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি যেটাতে আছি সেটা তো শেয়ার করবো, পারলে আরও একটা দুটো শেয়ার করবো। দুপুরে লাঞ্চ করার পর সোজা রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। আমার গন্তব্য উমানন্দ টেম্পল। উমানন্দ টেম্পল যাবো বলে জাস্ট বাসে চড়েছি, আর প্রচণ্ড ভিড় বাসে, আর তার মধ্যে কেওস। ঝামেলা লেগে গেছে। ও বাপরে! বাসে ভিড় হলেও এসি ছিল, তাই সাময়িক ডিসকমফর্ট হলেও পরে অসুবিধা হয়নি। বাসে যেতে যেতে দেখছিলাম পাহাড় থেকে সুন্দর এই গুহাটি শহরকেও। বাসে করে গন্তব্যে পৌঁছতে আমার সময় লেগেছিল 20 মিনিট। গাড়ি ভাড়া 25 টাকা বললো, আর ওখানে পে করার জন্য ফোনপেও ছিল। আমি ফোনপে দিয়ে টিকিটের ভাড়া পে করে দিয়েছি। ওখানে বিভিন্ন প্রাইভেট সংস্থা আছে, সেটা আপ ডাউন হচ্ছে 100-200 টাকা। আর গভর্নমেন্ট সংস্থার হচ্ছে 20-40 টাকা, আর 2 টাকা হচ্ছে বোধহয় ট্যাক্স বা কিছু হবে, সার্ভিস ট্যাক্স। এই হচ্ছে এনাদের কাউন্টার। আমি ওই রাস্তা থেকে একটু হেঁটে এখানে চলে এলাম। এখন আমি ব্রহ্মপুত্র নদীর ওপরে একটা প্ল্যাটফর্মে আছি। যেটা বলার সেটা হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট কাটার লোক তো দেখতে পাচ্ছি না। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। আমি 42 টাকা যদি বলে থাকি ভুল বলেছি। এনাদের স্লটটা হচ্ছে এরকম, গুয়াহাটির সকাল 9টা থেকে শুরু হয়, 9টা, 10টা 15, 11টা 30, 12টা 45, 2টো, 3টে 15। আমি যে স্লটে যাচ্ছি একদম লাস্ট স্লটে। আর ফেরার টাইমটা হচ্ছে এরকম। আর একটা কথা, এদের কিউআর কোডে স্ক্যান করেও আপনি টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম ইত্যাদি দিতে হবে এবং ওখানে স্লট চুজ করতে হবে, ফেরি সার্ভিসটা চুজ করতে হবে। আমি যখন করতে গেছিলাম তখন আজকে দেখাচ্ছ না, বললো সার্ভার ডাউন আছে। আর পেমেন্ট ওখানে করতে হবে, অনলাইনে পেমেন্ট করলে 42 টাকা, আর অনলাইনে পেমেন্ট করলে 42 টাকা, আর যদি ক্যাশ পেমেন্ট করেন এখান থেকে তাহলে 40 টাকা। যাই হোক, আশা করছি তথ্য দিতে পেরেছি। যদি এই সময় আসেন অবশ্যই জলের বোতল ক্যারি করবেন। এখানে জলের বোতল 20 টাকা করে দাম, হয়তো আইল্যান্ডে জলের বোতল পাওয়া যায় বললো, কত দাম হবে জানি না। 3:20 অবশেষে আমাদের লঞ্চ ছাড়লো। 5 মিনিট দেরি হয়ে গেল। এই মধ্যে গুয়াহাটির টেম্পারেচার দেখা যাচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিলস লাইক 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডটা গুগল ম্যাপ দেখাচ্ছে উর্বশী আইল্যান্ড। আর যেটা আমি পড়লাম সেটা হচ্ছে এই আইল্যান্ডের নাম হচ্ছে ময়ূর দ্বীপ। একটা ছোট তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে রোপওয়ে সার্ভিস আছে, যে রোপওয়ে করে আপনি কিন্তু মন্দির দর্শন করতে পারবেন না, ওই আইল্যান্ড হয়ে বেরিয়ে যেতে হবে, ওখানে নামার কোনো উপায় নেই। ফ্যান্টাস্টিক লাগছে। যদি গরমটা কম হতো আরো দুর্দর্শ হয়ে যেত। দশ মিনিট সময় লাগলো।
ময়ূর দ্বীপে পৌঁছে কিছুটা সিঁড়ি ভেঙে টিলার ওপরে আমি পৌঁছাই। ওপরে গুটি কয়েক দোকান ছিল পূজা সামগ্রীর। নিচে জুতো রেখে মন্দিরের সিঁড়ি চড়তে থাকি। অবশেষে পৌঁছে যাই উমানন্দ টেম্পেলে। উমানন্দ মন্দির আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের মাঝে ময়ূর দ্বীপ নামক একটি ছোট্ট দ্বীপে অবস্থিত শিব মন্দির। এটি বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদী দ্বীপ নামেও পরিচিত। 1694 খ্রিস্টাব্দে অহোম রাজা গদাধর সিংহের নির্দেশে বরফুকন গড়কন্যা হান্ডিক এই মন্দিরটি নির্মাণ করেন। 1897 সালের এক ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরে একজন স্থানীয় ব্যবসায়ী এটি পুনর্নির্মাণ করেন। এই মন্দিরে হিন্দু, বৈষ্ণব এবং শৈব উভয় ধর্মীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। এখানে গণেশ, শিব, পার্বতী, বিষ্ণু এবং অন্যান্য দেবদেবীর অসমীয়া শৈলীর মূর্তি রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে শিব তার স্ত্রী পার্বতীর সুখের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন। জনশ্রুতি আছে যে শিব এখানে ভয়ানন্দ রূপে বিরাজমান। কালিকা পুরাণের এক আখ্যানে বলা হয়েছে যে সতীর মৃত্যুর পর শিব যখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন কামদেব শিবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেন। এতে শিব ক্রুদ্ধ হয়ে কামদেবকে ভস্ম করে দেন এবং সেই থেকে এই পাহাড়ের নাম হয় ভস্মাচল। আমি মন্দির দর্শন করে এলাম, ভগবানকেও দর্শন করলাম। হ্যাঁ, যেটা এখানে প্রথমে পৌঁছে দেখতে পাচ্ছি গণপতি বাপ্পার একটা মূর্তি আছে, ওখানে বৈদ্যনাথ টেম্পল আছে, আর ওদিকে মহাকাল ভৈরবের মন্দির আছে। আর এই মন্দির হচ্ছে প্রধান মন্দির। হ্যাঁ, ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। ঘরটা পুরো অন্ধকার। সেখানে শিবলিঙ্গ আছে, সেখানে মাথা নোয়াতে হবে। ভগবানকে দর্শন করেছি। আর বাইরে অন্নপূর্ণা দেবীর একটা মূর্তি আছে পাথরে। ভগবানকে দর্শন করলাম, মন একদম খুশ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এখান থেকে ব্রহ্মপুত্র নদীর একটা স্টানিং ভিউ পাওয়া যায়। এখান থেকে দেখুন, দারুণ টপ ক্লাস ভিউ একদম এই জায়গা থেকে। এই যে, আর রোপওয়েটা ওই দিকে চলে গেছে, ওই আইল্যান্ডে, ওই পাড়ে চলে গেছে রাধা। মন্দিরের বাইরে থেকে ফটো আপনি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন, কিন্তু ভেতরে তোলা নিষিদ্ধ। যদি ধরা পড়েন 500 টাকা জরিমানা, বেরিয়ে যায়। আর এই মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে খুব সাবধানে আসবেন, মাথা নিচু করে, না তো মাথা ঢুকে যেতে পারে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।